আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি এক চরম সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে। এই সংঘাত এখন আর কেবল মাঠের নয়, এটি এখন মূলত আখ্যানের যুদ্ধ। কে জনগণের সামনে কোন গল্পটি প্রতিষ্ঠা করতে পারে সেটি। একদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আসা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, অন্যদিকে তার দল আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি এবং সরকারের পক্ষ থেকে সোনা উদ্ধারের দাবি। সব মিলিয়ে পরিস্থিতি বর্তমান সময়ে বেশ ঘোলাটে। আসুন আমরা এই ঘটনাগুলোর ভেতরের কৌশলটি বোঝার চেষ্টা করি। প্রথমে আসি রায়ের প্রসঙ্গে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের এই রায়টি কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক চাল। সরকারের আখ্যান হলো তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করছেন এবং অপরাধীদের শাস্তি দিচ্ছেন। এই রায়ের মাধ্যমে তারা দেশের সামনে প্রমাণ করতে চাইছে আওয়ামী লীগ কেবল ক্ষমতাচ্যুত হয়নি, তারা গুরুতর অপরাধেও অভিযুক্ত। এই রায়টি তাদের এই বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে আওয়ামী লীগকে আগামী ফেব্রুয়ারির নির্বাচন থেকে দূরে রাখা অপরিহার্য। এটি সরকারের জন্য নৈতিক উচ্চতা তৈরির একটি কৌশল। এর বিপরীতে আওয়ামী লীগের আখ্যান সম্পূর্ণ ভিন্ন। তারা এই রায়কে অবৈধ ট্রাইব্যুনালের প্রহসন বলে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই রায় দিয়েছে। উদ্দেশ্য হলো স্বাধীনতার পক্ষের শক্তিকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলা। আওয়ামী লীগ এই রায়ের মাধ্যমে নিজেকে রাজনৈতিক শহীদের অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের এই প্রতিবাদ কর্মসূচি ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভের ডাক, এগুলো এই রাজনৈতিক শহীদ আখ্যানের বহিঃপ্রকাশ। তারা জনগণের সহানুভূতি অর্জনের চেষ্টা করছে। তারা চাইছে বিশ্ব দেখুক তাদের এই নেত্রীকে কিভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই আখ্যানের যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে সোনা উদ্ধারের ঘটনা। সরকার দুদকের মাধ্যমে দাবি করছে শেখ হাসিনার লকার থেকে ৮৩৫ ভরি সোনা পাওয়া গেছে। এটি সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের আখ্যানকে শক্তিশালী করার একটি অংশ। সরকারের বক্তব্য এখানে খুব সহজ। এই সোনা প্রমাণ করে ক্ষমতা থাকাকালে এই নেতা চরম দুর্নীতিতে লিপ্ত ছিলেন। কিন্তু শেখ হাসিনা এই অভিযোগের জবাবে যে কৌশল নিলেন তা ছিল আরো অনেক ব্যাপক বুদ্ধিদীপ্ত। তিনি এই অভিযোগকে সাজানো নাটক বলে উড়িয়ে দিলেন এবং প্রস্তাব দিলেন, যদি সরকার সত্যিই বিশ্বাস করে এই সোনা তার, তাহলে যেন তা বিক্রি করে করাইল বস্তির ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এই জবাবের মাধ্যমে তিনি এক ঢিলে দুই পাখি মারলেন। তিনি একদিকে দুর্নীতির অভিযোগ সরাসরি অস্বীকার করলেন, অন্যদিকে নিজেকে জনগণের প্রতি সহানুভূতিশীল একজন নেত্রী হিসাবে তুলে ধরলেন। এই মানবিক প্রস্তাব সরকারের দুর্নীতি বিরোধী আখ্যানকে দুর্বল করে দিল। সরকার এখন উভয় সংকটে ভুগছে। সোনা বিলিয়ে দিলে শেখ হাসিনার ভাবমূর্তি আরো বাড়বে, আর যদি বিলিয়ে না দেয়া হয় তবে সরকার সমালোচিত হবে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ৩০ নভেম্বর পর্যন্ত ঘোষিত প্রতিবাদ কর্মসূচির গুরুত্ব আরো বেড়ে যায়। এই মুহূর্তে কেবল ৩-৪ দিনের বিক্ষোভ নয়, এটি হলো আখ্যানের এই যুদ্ধের একটি সামরিক মহড়া। আওয়ামী লীগ জানে বর্তমানে তাদের সাংগঠনিক শক্তি খুবই দুর্বল, নেতাকর্মীরা ব্যাপক দমন পীড়নের শিকার। তাই এই সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে তারা ৩টি কাজ করতে চাইছে। প্রথমত, এটি তাদের কর্মীদের জন্য একটি মনোবল চাঙ্গা করার বার্তা। কর্মীদের দেখবে দল এখনো মাঠে আছে, নেতৃত্ব এখনো সাহস দেখাচ্ছে। এতে তারা আগামী দিনের কঠিন আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। দ্বিতীয়ত, সরকারকে কঠোর অবস্থানে যেতে বাধ্য করা। যদি সরকার এই ছোট বিক্ষোভ দমনেও ব্যাপক ধরপাকড় চালায়, তাহলে আন্তর্জাতিক মিডিয়া সহজেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বা গণতন্ত্রের দমন হিসাবে তুলে ধরবে। আওয়ামী লীগ এই দমন পীড়নের ছবিকেই তাদের আন্তর্জাতিক প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে।
তৃতীয়ত, 30 নভেম্বরের পর কঠিন আন্দোলনের ঘোষণা দিয়ে তারা এক ধরনের সাসপেন্স বা উত্তেজনা তৈরি করছে। এই উত্তেজনা সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। সরকার তখন এই আন্দোলন মোকাবেলার জন্য ব্যস্ত থাকবে। ফলে তাদের যে প্রশাসনিক কার্যক্রম সেগুলোতে ব্যাপক হারে ব্যাঘাত ঘটবে। আমরা এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে বুঝতে পারি, এই মুহূর্তে দেশের রাজনীতিতে কোনো পক্ষই আলোচনার মাধ্যমে সমস্যার যে সমাধান সেটি করতে চাইছেন না। সরকার তাদের আখ্যান প্রতিষ্ঠা করতে চাইছে আইনি এবং দুর্নীতি বিরোধী কঠোর পদক্ষেপের মাধ্যমে। আর আওয়ামী লীগ তাদের আখ্যান প্রতিষ্ঠা করতে চাইছে রাজনৈতিক শহীদ ও মানবিক নেত্রীর ভাবমূর্তি তৈরির মাধ্যমে। এই দুই আখ্যানের সংঘাতই দেশকে আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। আমার মনে হয় বর্তমান সরকারের এখন উচিত হবে কেবল দমন পীড়নের পথ থেকে সরে আসা। আন্তর্জাতিক মহল থেকে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আসছে সেই দিকে মনোযোগ দেওয়ার দরকার। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিলে তা কেবল এই আখ্যানের যুদ্ধকে আরো ব্যাপক তীব্র করবে। এতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে আওয়ামী লীগেরও উচিত কেবল আবেগ বা আখ্যানের উপর নির্ভর না করে কিভাবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আরো গঠনমূলক অবস্থান নেওয়া। দীর্ঘমেয়াদী সংঘাত কখনোই জনগণের জন্য সুখকর হয় না। এই পরিস্থিতিতে ভারত সহ অন্যান্য বিদেশি শক্তির ভূমিকাও আলোচনার বিষয়। তারা এই সংঘাতকে কিভাবে দেখছে? তারা কি কোনো এক পক্ষকে সমর্থন দিচ্ছে? মনে হচ্ছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুই পক্ষের সংঘাতের ফল কি হয় তার জন্য অপেক্ষা করছেন। কিন্তু তাদের এই নীরবতাও এক ধরনের রাজনৈতিক ইঙ্গিত বহন করে। এই রায়, এই প্রতিবাদ, এই সুনা উদ্ধারের দাবি সবকিছুই বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে একটি মহানাটকের অংশ। এই নাটকের পরিণতি কি হবে তা নির্ভর করছে সরকার এবং বিরোধী দল উভয়েই কতটা দূরদর্শিতা নিয়ে কাজ করেন তার উপর। এই সংঘাত যদি চলতে থাকে তবে দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে। আশা করি নেতারা দ্রুত বাস্তবতার পথে ফিরবেন এবং জনগণের স্বার্থকে সবার উপরে স্থান দেবেন। সেই হিসাবে এখানে মুখ্য ভূমিকা পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং বাংলাদেশের যে অতীত ইতিহাস রয়েছে, আওয়ামী লীগের যে অতীত ইতিহাস রয়েছে সেগুলোকে যেভাবে ঝালাই করার চেষ্টা করছেন, তাতে আমার মনে হয় এই সরকারকে প্রথমে এগিয়ে আসতে হবে জনগণের কথা চিন্তা করে এবং আওয়ামী লীগের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর জন্য যারা অভিযুক্ত তাদেরকে বাইরে রেখে দেশের রাজনীতিকে কিভাবে স্থিতিশীল করা যায় সেই আলোকে আওয়ামী লীগের নিষিদ্ধ উঠিয়ে দিয়ে নির্বাচনে আসার সুযোগ করে দেয়া। সেটা হোক রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা সেটা অভিযুক্তদের বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ। এতে আমার মনে হয় যে রাজনৈতিক স্থিতিশীলতা যেটি রয়েছে সেটি আসার সম্ভাবনা রয়েছে। তবে এখানে ফ্যাক্ট হচ্ছে আওয়ামী লীগ এটিকে মানবে না। তবে তাদের যে সাংগঠনিকভাবে তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি উঠিয়ে দিলে এই অস্থিরতা কিছুটা হলেও কমে আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি করে, নাকি তারা নির্বাচিত সরকারের উপর এই সব বিষয় চাপিয়ে দিয়ে চলে যায়।